নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের মহকুমা শাসকের অফিস কমপ্লেক্সে খাদ্য সরবরাহ নিয়ন্ত্রক অফিসে টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে কাজ হচ্ছে। প্রকাশ্যে এমনটাই অভিযোগ আনলেন শাসক দলের কর্মী সহ সাধারণ জনগণ। টাকার বিনিময়ে এবং দালালের মাধ্যমে সরকারি অফিসে কাজ হচ্ছে, তাও আবার খুদ কৈলাসহরের মহকুমা শাসকের অফিস কমপ্লেক্সে মহকুমা খাদ্য সরবরাহ নিয়ন্ত্রক অফিসে। প্রকাশ্যে অভিযোগ করলেন শাসক দলের কর্মী এবং সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরেই কৈলাসহরের মহকুমা শাসকের অফিস কমপ্লেক্সে খাদ্য নিয়ন্ত্রক অফিসে অর্থাৎ ফুড সেকশনে দুর্নীতি চলছে। সাধারণ মানুষেরা রেশন কার্ডে নাম তোলা কিংবা নাম কাটার জন্য আসলে অফিসের সরকারি কর্মচারীদের টাকা প্রদান করতে হয়, আর টাকা প্রদান না করলে দিনের পর দিন এসেও কোনো কাজ হচ্ছে না বলে সাধারণ মানুষেরা সরাসরি অভিযোগ করেন। কৈলাসহর শহর উত্তরাঞ্চল এলাকার এক বিজেপি কর্মী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মহকুমা খাদ্য সরবরাহ নিয়ন্ত্রক অফিসের বিষয়ে আরও গুরুতর অভিযোগ করেন। উনি বলেন, যেহেতু উনি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, বিশেষ করে শাসক দলের সাথে জড়িত রয়েছেন, তাই এলাকার অনেক গরিব মানুষেরা আসেন খাদ্য সরবরাহ নিয়ন্ত্রক অফিসের বিভিন্ন কাজ নিয়ে, কিন্তু উনি নিজেও অফিসে এসে নাজেহাল হচ্ছেন। বিজেপি কর্মী প্রকাশ্যেই বলেন যে ওনাদের মতো মানুষেরা অফিসে এসে অফিস স্টাফেদের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছে না, অথচ যারা টাকা পয়সা দিচ্ছে কিংবা দালাল ধরছে তাদের কাজ নিমিষেই হয়ে যাচ্ছে। উনি বলেন, গত ডিসেম্বর মাসে এসব বিষয় নিয়ে বিশেষ করে ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দিলেও আজ অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শাসক দলের এই কর্মী আরও বলেন যে কৈলাসহরের মহকুমা খাদ্য সরবরাহ নিয়ন্ত্রক অফিসের ইন্সপেক্টর প্রতিদিন উনার মর্জি মতো অফিসে আসেন, কোনো দিনই 11টার মধ্যে অফিসে আসেন না তিনি। আজও অফিসে দুপুর 12টার পর অফিসে এসেছেন তিনি। ডিসেম্বর মাস থেকে ফুড সেকশনও আমরা সাধারণ মানুষ মানে রেশন কার্ডের নাম তোলার লাগি, নাম ট্রান্সফারের লাগি, নাম ভুল নাম সংশোধন করার লাগে আসার পরে মানুষের অ্যাপ্লিকেশন দেয়, দরখাস্ত দেয়, মানে ফুড সেকশনও রিসিপ্ট সেকশন দেওয়ার পরে এইখান থেকে মানে লইয়া যাওয়ার পরে আজকে মানে স্টাফ নাই, অফিসার নাই, এরপরে তোমার রেশন কার্ডের নাম তুলতে হইলে তখন আমরা বিভিন্ন হয়রানি চলছে। তখন আমরা লিখিত দিয়েছি একজন স্যার কয়েকজন মানুষ বলিয়া, তো স্যার এটা কিতা বিষয়, এটা আমরা বুঝতাম ডিসেম্বর থেকে এক মাস থেকে নাম, তখন স্যার এটা ব্যক্তিগত তাই নেই, মানে এটা বন্ধ করে আছে। মানে কৈলাসহর প্রচুর মানুষ আছে রেশন মানে ফুড এটা একটা সেকশন, কিন্তু অনেক হাজার হাজার লোক আছে নাম তোলা খাটা, কিন্তু মানুষের ফার্স্টটা নাম মানে খাটা দেওয়া হয়, ওই নাম ঠিক করা হয়, বাকি 20 জনটা দেওয়া হয় না, মানুষ ফিরিয়ে যাইতেছে। টাকা পয়সা কিছু দিলে এটা নাম সঙ্গে সঙ্গে হয়ে যায়। এরপরে সাধারণ মানুষ বলতে বিভিন্ন, আমরা তো কিছু, আমি তো কিছু মানে পলিটিক্যালের লগে আমি জড়িত, আমার মানুষের মানে কিছু খাজ দেয়, আমি আমার গ্রামের কাজ করি, তখন আইলে আমি 3 মাস আসার পরে আমার এই কোনো কাজ করতে পারি না, তখন বিভিন্ন কত টাকার বিনিময়ে মানুষের বিভিন্ন হয়রানি শিকার হইতেছে। বয়স্ক মানুষ দেখলে মানে দুঃখ লাগে, ছোটো বাচ্চারা আসে, কিন্তু সরকারি কোনো গাইডলাইন ছাড়া এক ব্যক্তিগতভাবে মানে স্টাফ নাই, এই মানে অজুহাত দেখাইয়া মানুষের দরখাস্ত পান না খুঁজিয়া, মানে বিভিন্ন মানে অসুবিধা দিতেছে। এই মানে এটা মূলত কারা জড়িত, কেন ফুড সেকশনের স্টাফরা কি জড়িত? ফুড সেকশনে যারা এই নাম তুলে, কেতন নাম তুলে, এরাই জড়িত আছে, তারা মানুষের পরিষেবা দিতে পারে না, মানুষের ভালো করে কাজ করে না, মানুষ খুব হয়রানি হইতেছে। মানে যারা টাকা দেয় না তারা পরিষেবা দেয় না, মানে টাকার বিনিময়ে পরিষেবা পাওয়া কোনো সিস্টেম নাই। কতজনে দিব? 10টার আগে ইয়া 5টা নাম তুললে বাদে বিটা আজকে ডেট নাই, তোমার হইতো না, তো ইয়া মানুষের বিভিন্ন সময় মানুষ আসতে 7 দিন 10 দিন আটটা কাম বাদ দিয়ে ইয়া। আর ইয়ে ফুডের স্টাফরা কি সময় মতো আসে? ফুডের স্টাফ ইন্সপেক্টর আইব 11টা 12টা বাজে। শুধু বিজেপি কর্মী কিংবা শাসক দলের কর্মীরাই নয়, দূর দূরান্ত থেকে আসা বয়স্ক মানুষদের প্রতিদিন নাজেহাল করছে অফিসের কর্মচারীরা। এমনই এক চিত্র আজ অফিসে ধরা পড়ল।
80 বছরের এক বৃদ্ধা লকডাউনের আগে অফিসে এসে উনার নাতিনের নাম রেশন কার্ডে তুলবার জন্য আবেদন করলেও আজ পর্যন্ত উনার নাতনির নাম রেশন কার্ডে তোলা হয়নি। অথচ এই 80 বছরের বৃদ্ধা প্রতিদিন অফিসে আসছেন বলে অভিযোগ করেন তিনি। গেছেন রেশন কার্ডের নাম তুলাইছেন কার নাম? আমার নাতনির নাম। এর আগে আড়াইছেন নি? আর ও আজ লইয়া 3 বার আগে আসছে। কিতা হইলো? কিতা মানে কালি নাম উঠে জানি? ওই খালি রেশন কার্ডের নাম তুলার লাগে। আজ লইলে কোন খাই দিলো, আজ লইলে লকডাউন আছে এই সময় দৌড়তে আসে। মানে লকডাউনের আগে থেকে আপনারা আইতাছেন? রেশন কার্ড পাওয়ার আগে এখন আর নেই। কৈলাসহরের মহকুমা শাসকের অফিস কমপ্লেক্সে ফুড সেকশনে টাকার বিনিময়ে সাধারণ মানুষের হয়রানির খবর দীর্ঘদিনের ছিল, কিন্তু এবার প্রকাশ্যে আসায় শহর জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন এডিসি নির্বাচনে শুক্রবার কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ে শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। আসন্ন রাজ্যের এডিসি নির্বাচনকে সামনে রেখে গেরুয়া শিবিরের ঝড় নামিয়েছে শাসক দল বিজেপি। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় কাঞ্চনপুর কালী মন্দিরের সামনে পুরনো মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এডিসি নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করে বিজেপি কর্মকর্তারা। প্রস্তুতি সভার মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তথা রাজ্য স্তরের কার্যকর্তারা। উত্তর জেলা থেকে সভানেত্রী মলিনা দেবনাথ সহ আরো অনেকেই, স্থানীয় কাঞ্চনপুর থেকে বিজেপি আইপিএফটি দুই দলের পক্ষ থেকে মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি আইপিএফটি জোটের বিধায়ক প্রেম কুমার রিয়াং, আইপিএফটি থেকে জম্পুই এবং দামছড়ার প্রার্থী জিতেন্দ্র রিয়াং, দশদা কাঞ্চনপুরের বিজেপি প্রার্থী শৈলেন্দ্র নাথ সহ আরো অনেকেই। সভা শেষে বিজেপির কর্মী সমর্থকেরা একজোট হয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে র্যালির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকটে যায়। তার মধ্যে এক প্রতিনিধি দল কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে প্রবেশ করে। মহকুমা শাসকের হাতে শাসক দল বিজেপির এডিসি ভোটের দশদা কাঞ্চনপুরের প্রার্থী শৈলেন্দ্রনাথ মহাশয় মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি জম্পুই দামছড়া থেকে আইপিএফটি প্রার্থী জিতেন্দ্র রিয়াংও মনোনয়নপত্র দাখিল করেন। রাজ্যের এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট হয়ে এডিসি নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে। এছাড়াও এদিনের দশদা কাঞ্চনপুর জম্পুই দামছড়া দুই আসনে নির্দলভাবে মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দুটি আসনে 8 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। জানা গিয়েছে মহকুমা শাসকের কাছ থেকে দুদিনে সর্বমোট দুটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে 12 জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। আমরা আগামী দিন উন্নয়নের দিকে সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে সেই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবো এবং প্রতিটি মানুষের উন্নতির জন্য আমরা মানুষের সেবায় কাজ করে যাব, এই আশাবাদী, এই আশা রেখে আমরা কাজ করছি। কত বছর যাবো আপনার এই পার্টিতে আছেন? আমি 1993 থেকে এই পার্টিতে কাজ করছি। কোন পার্টির পক্ষ থেকে? মোটা ত্রিপুরা মোটা। আপনি কিরকম আশাবাদী যে আজকে যে আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন? মনোনয়নপত্র দিয়েছি, আমি বিশাল আশাবাদী। আমরা এইবারে আমরা জয় করব। টিম অফিসে নমিনেশন দিয়েছেন, কোন পার্টির তরফ থেকে নমিনেশনটা দিয়েছেন? আমরা অ্যাকচুয়ালি পার্টি হিসাবে আমরা ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি হিসাবে নমিনেশন ফাইল করছি। তবে আমরা সংগঠনের মূল মুখ্য ইয়েটা হলো ত্রিপুরা মথা, দ্য ইন্ডিজিনাস প্রগ্রেসিভ রিজনাল অ্যালায়েন্স। তবে এসে পার্টি হিসাবে আমরা নমিনেশন দিয়েছি ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, কেননা আমাদের ত্রিপুরা মথা এখনও রেজিস্টার হয়নি, এই কারণে আমরা এই নামে নমিনেশন ফাইল করছি। কত নম্বর সিটে আপনি দিয়েছেন? আমি 1 নম্বর সিট দামছড়া জাম্পুই কনস্টিটিউয়েন্সি। আপনার কীরকম আশাবাদী যে আজকে যে আপনি নমিনেশন দিয়েছেন? আমি ফুললি আশা করি এই কনস্টিটিউয়েন্সি আমি মার্জিনাল ভোট নিয়ে আমি যুক্ত করব, এটাই আমার আশা। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিম ত্রিপুরা জেলার কমলাসাগর বিধানসভার নির্যাতিতা স্কুল ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন কমলাসাগরের বিজেপি মণ্ডলের নেতৃত্বরা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানালেন তারা।
নির্যাতিতা স্কুল ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের কমলাসাগর বিজেপি মণ্ডল নেতৃত্বরা। নির্যাতিতা স্কুল ছাত্রীর মা বাবার সঙ্গে কথা বললেন এবং সেই পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলবেলা মা বাবার অনুপস্থিতিতে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় কমলাসাগর বিধানসভার লেম্বুতলি এলাকার 55 বছরের বয়স্ক জওহরলাল সরকার। পরবর্তী সময়ে সেখান থেকে এলাকার প্রমীলা বাহিনী খবর পেয়ে তাকে গণধুলাই দেয়, পরে সে পালিয়ে যায়। এদিকে নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় মামলা করলেও এখন পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই। আর সেই খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ালেন কমলাসাগর বিজেপি মণ্ডল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, সিপাহীজোলা জোলা উত্তর অংশের যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস, কমলাসাগর মণ্ডল যুব মোর্চার সভাপতি বিকাশ সাহা, রাজ্য কমিটির সদস্য কাজল সরকার সহ অন্যান্যরা। তারা অভিযুক্ত জওহরলাল সরকারের কঠোর শাস্তির দাবি করেন। উল্লেখ্য, জওহরলাল সরকারের 2 পুত্রবধূ এবং নাতিন থাকা সত্ত্বেও নাতনির বয়সের ছাত্রীকে কিভাবে এই ঘটনা ঘটাতে পারে তা নিয়ে এলাকায় ছিছির উঠছে। এলাকার জওহরলাল সরকার নামে এক ব্যক্তি নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তো আমাদের কাছে যখন খবর আসে, আমরা ওই ছাত্রীর বাড়িতে আসি, ওর পরিবারের সাথে কথা বলি। পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম যে জোরপূর্বক ওনাকে শ্লীলতাহানি করা হয় এবং ধর্ষণেরও চেষ্টা করা হয়। তো মেয়েটির যখন চিৎকার শুরু করে, তারপর ওই ব্যক্তি পালিয়ে যায়। তো আজকে আমরা এখানে মণ্ডল প্রেসিডেন্ট রয়েছে, এখানে আমাদের রাজ্য কমিটির সদস্য কাজল দা রয়েছে। তো আমরা আসি, তো পরিবারের সাথে কথা বলি। তো পরিবারের একটাই কথা যে উনি দোষীর যোগ্য শাস্তি চাই। আমরাও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওই ব্যক্তির যাতে যোগ্য শাস্তি হয় তার জন্য আমরা পুলিশের সাথে কথা বলেছি। বিশালগড় থানার ওসি এবং এসডিপিও স্যার ওনার তাদের সাথে কথা বলেছি। তারাও বলেছে যে আসামিকে তারা ধরার জন্য চেষ্টা চালাচ্ছে। তো আমাদের বিশ্বাস পুলিশ সঠিক কাজই করবে এবং এলাকার মধ্যে যাতে এরকম কাজ দ্বিতীয়বার কেউ না করে এবং ওই ব্যক্তির যাতে যোগ্য শাস্তি হয়, সেটা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা অবশ্যই আমরা দেখব এবং ওই পরিবারের পাশে আমরা সবসময়। কমলাসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রায় 4 শতাধিক কর্মী সমর্থক নিয়ে শুক্রবার ত্রিপুরার অমরপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মহারানী চেলাগাং কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সম্রাট জমাতিয়া। শুক্রবার রাজ্যের এডিসি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অমরপুর শহর জুড়ে প্রায় 4 শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন মহারানী চেলাগাং কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সম্রাট জমাতিয়া। মিছিলটি অমরপুর থাকছড়া থেকে শুরু করে অমরপুর মোটর স্ট্যান্ড হয়ে বাজার হয়ে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব ঘোষ, বিজেপি গুমতি জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার, প্রার্থী সম্রাট জমাতিয়া সহ অন্যান্যরা। মনোনয়নপত্র জমা দেয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারানী চেলাগাং কেন্দ্রের প্রার্থী সম্রাট জমাতিয়া জানান উনার জয়ে 100% উনারা আশাবাদী। সাংবাদিকেরা উনার প্রতিদ্বন্দ্বী কে জানতে চাইলে উনি জানান তিপ্রা মোথা হচ্ছে উনার মূল প্রতিদ্বন্দ্বী, তবে জয়ে আশাবাদী এবং নির্বাচনে জিতে মানুষের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন বিজেপির প্রত্যাশী প্রার্থী সম্রাট জমাতিয়া। অবশ্যই আমরা জয় হব। প্রতিদ্বন্দ্বীকে আপনার ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি দলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে ত্রিপুরার কোলাইট চাম্পাহাওড় কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন ব্রজেন্দ্র দেববর্মা। বিজেপি আইপিএফটি জুটে এই কেন্দ্রটি আইপিএফটিকে দেওয়ায় তার এই সিদ্ধান্ত বলে জানা যায়। বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নির্দল প্রার্থী হিসাবে 10 কুলাই চাম্পাহাওড় কেন্দ্রে শুক্রবার মনোনয়নপত্র দাখিল করলেন ব্রজেন্দ্র দেববর্মা। এদিন সকাল 11টায় আমবাসা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার জেবি দোহাতির হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। এক সাক্ষাৎকারে ব্রজেন্দ্রবাবু জানান, বিজেপির হয়ে এই সময়ের মধ্যে পাহাড়ে যথেষ্ট প্রচার সংগঠিত করেছিলেন তিনি। বিজেপি মণ্ডলের সক্রিয় সদস্যও ছিলেন। সেই সাথে অন্যান্য একাধিক
দায়িত্ব ছিল তার উপর। তার বক্তব্য, সম্প্রতি বিজেপি আইপিএফটি জোট বেঁধে এডিসি নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা দেয়। তার মধ্যে দেখা গেছে 10 কুলাই চাম্পাহাওর কেন্দ্রটি আইপিএফটিকে নিয়ে দেওয়া হয়, যা কোনোভাবেই মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। এ কারণে বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সেই সাথে বিজেপির সমস্ত পদ থেকে তিনি পদত্যাগ করে নেন। এই কেন্দ্রে জয়ের জন্য তিনি দৃঢ় আশাবাদী। নির্দল প্রার্থী হিসাবে নমিনেশন জমা দিয়েছি। কোন নিয়ত থেকে, নির্দল কোন কেন্দ্রের থেকে? 10 নং কুলাই চাম্পাহাওর থেকে। তুমি বিজেপির মণ্ডলের সদস্য আসলে নির্দল থেকে আগে প্রার্থী? দেখেন, আমরা দীর্ঘ দিন যাবৎ আমরা এখানে বিজেপির প্রার্থীর আশায় আমরা অনেকক্ষণ লড়াই করছিলাম পাহাড় এলাকায়। আমরা এখানে আমাদের 10 কুলাই চাম্পাহাওরে আমাদের বিজেপির প্রার্থী হইব বলে, কিন্তু আজ দেখি আমাদের বিজেপির আইপিএফটি জোট আইপিএফটিকে ওনারা প্রার্থী দিয়েছে। তার জন্য আমি বিজেপির আম্বাসা মণ্ডল কমিটির সদস্য ত্যাগ করে আজকে আমি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিচ্ছি। বিজেপির থেকে কি সব সম্পর্ক ছিন্ন করে আইছো না? হ্যাঁ, ছিন্ন করে আছি। জয়ের জন্য আপনি কতটা আশাবাদী? আমার আশাবাদী যে ইলেকশনের আগ অবধি যতলা পাহাড় এলাকায় আমি কাজ করেছি, আমার আশা আছে আমি নিশ্চয়ই জিত হবে। তার মানে কি আজকের থেকে বিজেপির সাথে আপনার কোনো সম্পর্ক নাই? না। বিজেপি থেকে কি লোক হওয়ার সম্ভাবনা আছে? জয়েনিং এমন কোনো সম্ভাবনা আছে তোমার সাথে আসার? সেটা দেখা যাব। এমনিতে আপনি বিজেপির কোন কোন পোস্টে আছিলেন? আমি 47 আম্বাসা মণ্ডল কমিটির সদস্য এবং 10 নং শক্তি কেন্দ্রের কনভেনার এবং 24 নং বুথের প্রভারী ছিলাম। আম্বাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এডিসি নির্বাচনের মুখে পানীয় জল ও বিদ্যুতের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়কের 18 মুড়া পাহাড়ের 36 মাইল এলাকায় দীর্ঘ 3 ঘন্টা রাস্তা অবরোধ করল গিরিবাসীরা। পরে মঙ্গিয়াকামী থানার ওসির আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেয় তারা। রাজ্যে আসন্ন এডিসি ভোটের মুখে পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে দীর্ঘ 3 ঘন্টা আসাম আগরতলা জাতীয় সড়কের 18 মুড়া পাহাড়ের 36 মাইল এলাকায় পথ অবরোধ করে রাখল এলাকার গিরিবাসী অংশের জনগণ। ঘটনার বিবরণে জানা যায়, 36 মাইল এলাকার গিরিবাসী অংশের মানুষজন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল তাদের বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যা নিরসন করে দেয়ার, কিন্তু দপ্তর ছিল নীরব দর্শকের ভূমিকায়। ফলে শনিবার সকাল থেকেই এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কে পথ প্রায় 3 ঘন্টা অর্থাৎ সকাল 6টা থেকে বেলা 9টা পর্যন্ত অবরোধ করে রাখে। এতে উভয় পাশে দুর্ভোগে পড়তে হয় ছোট বড় যান চালক থেকে শুরু করে পণ্যবাহী গাড়িগুলোকে। তবে আশ্চর্যের বিষয় হলো, মুঙ্গিয়াকামী থানার জনৈক এএসআই অর্থাৎ সঞ্জিত দাস ডিউটিরত অবস্থায় না থেকেও নিজের খাকি বর্তির গরম দেখাতে এবং নিজের ক্ষমতার অপব্যবহার করতে মরিয়া হয়ে ওঠেন বলে অভিযোগ। জনৈক এসআই রঞ্জিত দাস ডিউটি অবস্থায় না থেকেও সাদা পোশাকে ঘটনাস্থলে যান এবং অবরোধকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় কথা কাটাকাটি। অবরোধকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ অবরোধকারীদের। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুঙ্গিয়াকামী থানার ওসি দুর্বাজয় রিয়াং। তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন। উনার আশ্বাসের পরেই পথ অবরোধ মুক্ত করে এলাকার জনগণ। তবে সব মিলিয়ে মুঙ্গিয়াকামী 36 মাইল এলাকার মানুষজনের বক্তব্য হলো, অবরোধ স্থলে গিয়ে একজন ডিউটিরত অবস্থায় না থাকা পুলিশ অফিসার এরকম কাজকর্ম কিভাবে করতে পারেন, সেটা কি শুভনীয়? থানার এসআই রঞ্জিত দাস এরকম কর্মকাণ্ড নিয়ে রীতিমতো ছিছি রব উঠেছে গোটা এলাকায়। रन्जित दास मगिया कामिङ पिएस नि रन्जित दास ताम साबो ब सापै बुरिराउन उनको खै हबि दमगिरि तफैसन र बदन कना हने तेरिना हने हाइ सिभिल देरा सम्बै ब सुइ के कलां खाजे तैरि बानो हनै एस बसिउरि दंगिना सं मानि माया बे सिउर एरबो ताम हिंगाबो सिभिल देरा या पर सिम्बोलसि सिनिया सिभिल देरा ब ताम हे परिचय ब परिचय रो ब बिने ड्युटी गरि आंकुलि सिनि बसाउ अरे ब पुलिस ड्युटी गरि के बाइक सब क्या बो ए आपन बागान सं मानि माया त दिन कोन ब पीएस नि मगिया कामिङ पिएस नि
রঞ্জিত দাস। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার আসামের দক্ষিণ করিমগঞ্জ জেলার অগপ প্রার্থী আজিজ খান মনোনয়নপত্র জমা দিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জয়ের ব্যাপারে তিনি 500% আত্মবিশ্বাসী। বিশাল সংখ্যক সমর্থকদের উপস্থিতিতে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন বিধায়ক আজিজ খান। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল, কারণ বহু চর্চিত আসামের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিশাল সংখ্যক মানুষের উপস্থিতিতে অগপ দলের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিধায়ক আজিজ খান। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি 500% আশাবাদী আবার দক্ষিণ করিমগঞ্জ থেকে বিধায়ক হিসেবে বিশাল ভোটে জয়ী হবেন তিনি, কারণ উনি কখনো দুর্নীতি করেননি, যার ফলে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটাররা উনাকে ভোট দেবেন। এই 5 বছরে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন যতটুকু হওয়ার কথা ছিল উনি নিজের সামর্থ্য মতো ততটুকু চেষ্টা করেছেন সেই উন্নয়নের ছোঁয়া কেন্দ্রে ছড়িয়ে দিতে। অন্যদিকে দল ত্যাগ নিয়ে তিনি বলেন যে বদরুদ্দিনের সম্বন্ধে বর্তমানে কিছুই বলবেন না, কারণ টাকার বিনিময়ে তিনি যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত রেখে অযোগ্য ধনবান ব্যক্তিদের টিকিট প্রদান করেন। তিনি আরও বলেন যে এআইইউডিএফ এখন আর জন্মগত আদর্শ ভুলে কংগ্রেসের কাছে বিক্রি হয়ে গিয়েছে, যার জন্য তিনি দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন যে তিনি কখনোই সাম্প্রদায়িকতার রাজনীতি করেন না আর কখনো সেটা করবেন না, কারণ তিনি কাজে বিশ্বাস রাখেন, মিথ্যে প্রতিশ্রুতি দেন না তিনি। এদিনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, অগপর বরাক ইনচার্জ সুনীল ঠেকা, শিপ্রা গুহ, অমৃত পাল সহ আরো অনেক বিশিষ্ট নেতৃত্বস্থানীয় কর্মকর্তারা। আপনি যে দল ত্যাগ করছেন কি আপনার মতামতে না জনসাধারণের মতে? আমি জনসাধারণের মতে দল ত্যাগ করেছি। আপনি যে এই যে নির্বাচনে যে কি জয়ী হবেন বলে কি আপনি আশাবাদী? আমি 100% আশাবাদী আছি, এর লাগে আমি কোনো দুর্নীতি করি নাই, যার কারণে আমি 100% আশাবাদী আছি আমি জয়ী হব। রামকৃষ্ণনগর থেকে অভিজিৎ বণিকের রিপোর্ট, নিউজ বাংলা। বিশাল সংখ্যক সমর্থকদের উপস্থিতিতে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন আসামের রাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি দলের হয়ে রাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। উনি সেদিন মনোনয়নপত্র জমা দেন করিমগঞ্জ জেলার অতিরিক্ত জেলা শাসক কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা শাসকের হাতে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অতিরিক্ত জেলা আধিকারিক কার্যালয়ে বিজয় মালাকারের সঙ্গে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। বিধায়ক বিজয় মালাকার সংবাদ মাধ্যমকে জানান, শিবরাত্রির পূর্ণ লগ্নে এই বিশাল সমর্থকদের ভিড় ছিল চোখে পড়বার মতো। 11ই মার্চ করিমগঞ্জ জেলার রাজপথ বিজেপি দলের সমর্থকেরা ঢেকে রেখেছিলেন, আর তাতেই বিজেপির জয় নিশ্চিত বোঝা গিয়েছে। উনি জানান যে দীর্ঘ 70 বছরে যে উন্নয়ন হয়নি, রাতাবাড়ি কেন্দ্রে উনি 14 মাসে শুধু সামান্য চেষ্টা করেছেন উন্নয়নের আলো জ্বালিয়ে দেওয়ার। তার সেই কাজে উনি জয়ী হয়েছেন। আর এই রাতাবাড়ি কেন্দ্রে আরো অনেক উন্নয়ন বাকি রয়েছে, যেটা এই 14 মাসে সম্ভব ছিল না। তাই এই কেন্দ্রের মানুষ আবারও উনাকে রেকর্ড ভোটে জয়ী করবেন বলে উনি আশাবাদী। করিমগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অজগর সাপের কামড়ে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটে পশ্চিম ত্রিপুরা জেলার বিশালগড় মহকুমার অন্তর্গত কলকলিয়া গ্রামে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আইজিএম হাসপাতালে তার চিকিৎসা চলছে। অজগর সাপের কামড়ে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটে বিশালগড় মহকুমার অন্তর্গত কলকলিয়া গ্রামে। শুক্রবার সকাল 10টা নাগাদ কলকলিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় প্রায় বেশ কিছু লোকজন মিলে জঙ্গল পরিষ্কার করবার কাজ করছিল। ঠিক এমন সময় দুজন মহিলা একটি সাপ দেখতে পায়। সঙ্গে সঙ্গেই তারা অন্যদের জানান। তারা তখন সবাই মিলে সাপটিকে ধরবার চেষ্টা করে। আর এ সময় এই অজগর সাপের কামড়ে গুরুতরভাবে আহত হন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গেই তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সঙ্গে সঙ্গেই আইজিএম হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আইজিএম হাসপাতালে সে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এখানে সর্বমোট 3টি অজগর সাপ দেখা গিয়েছে, যার দরুন গোটা এলাকা জুড়ে এক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
তখন সঙ্গে সঙ্গেই বন দপ্তরের কর্মীদের খবর দেয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বন দপ্তরের কর্মীরা সেই ঘটনাকে কোনো ঘটনাই মনে করেনি, যার দরুন ঘটনাস্থলে দেখা মিলেনি বন দপ্তরের কর্মীদের। এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন বন দপ্তরের কর্মীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। আমি জঙ্গল কাটতেছিলাম, তারপরে সাপ, অজগর সাপ বড় দেখছি আর কি। তারপরে আমার বাইরে সবাই দূর দিয়ে গেছিল, সবাই দূর দিয়ে বাইরে গেছে, কামড় পড়ছে আর কি। ওখানে হাসপাতালে নিচে, ওই বিশালগড় হাসপাতালে এরপরে রাখতে নেয় না, ওই আইজিএম ভাড়া দিতে, ওই ইমার্জেন্সি গাড়ি দিয়া। আচ্ছা, মানে অজগর সাপ আসলো না? কতক্ষণ হয়েছে ঘটনাটা? তো 4-5 মিনিট হয়েছে। মানে এক কোণে হেরে পাঠানো হয়েছে। আচ্ছা, তো সাপটা কি ধরা গেছে নি? না, ধরতে পারছে না, গেছে গা, তো ছুটে গেছে গা। আচ্ছা, তো বন দপ্তরের মানে কর্মীরা খবর দেওয়া হইতো নি? খবর দিছে, যারা কাজ করে লিডার তারা আসিল, এবারে খবর দিছে মনে হয়। আইছে না তারা? না। আচ্ছা, তো মানে মানে কিরকম আহত হয়েছে? ডাক্তারের কাছে নিচে পরে কই বিশালগড় রাখছে না, আইজিএম ভাড়াই দিছে, ইমার্জেন্সি গাড়ি দিয়া করতেছে। তারা তখনও ফোন করছে না, আচ্ছা, ঠিক আছে। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধানকে সাথে নিয়ে শুক্রবার হলদিয়ার মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের বিজেপি মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলার 294টি বিধানসভা আসনের মধ্যে এখন হাই ভোল্টেজ লড়াই নন্দীগ্রাম বিধানসভায়। আর সেখানে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার উল্টো দিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে ইতিমধ্যেই হলদিয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপর শুক্রবার নন্দীগ্রামের সোনাচূড়ায় সিংহবাহিনী এবং জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর জানকীনাথ মন্দিরে শুভেন্দু অধিকারীর জন্য একটি যজ্ঞের আয়োজন করা হয়েছিল। ওই যজ্ঞে শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেন। এরপর মঞ্জুশ্রীতে সভা করেন তিনি। হলদিয়ায় ক্ষুদিরাম মোড় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী রোড শো করেন। মহকুমা শাসক দপ্তর পর্যন্ত তার রোড শোটি হয়। সেই রোড শোতে তার সঙ্গে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান। এরপর হলদিয়া মহকুমা শাসকের দপ্তরের মনোনয়নপত্র পেশ করেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে রাজ্য রাজনীতির মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এখন হাই ভোল্টেজ লড়াই। এটাই মনে করছে সারা রাজ্য থেকে সারা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপি সূত্রে খবর 15 এবং 19 মার্চের পর দুদিন বাংলা সফর হতে পারে অমিত শাহের। তার মধ্যেই একদিন নন্দীগ্রামে তার সমাবেশ করবার পরিকল্পনা রয়েছে। আর সেটা হবে একেবারে নন্দীগ্রামের ভেতরে কোনো একটা মাঠে। পাশাপাশি নন্দীগ্রামের জন্য প্রচারে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখন পর্যন্ত যা ঠিক আছে তাতে যোগীর সমাবেশ হবে তেখালিয়ার মাঠে। তবে মোদি শহর থেকেও যোগীর সমাবেশ নিয়ে বেশি উৎসাহ বিজেপির অন্দরে। বুধবার সেটা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের আলোচ্য বিষয় ছিল সেলিব্রেশন অফ ইন্ডিয়াস 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স। 12 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত ভারত সরকার স্বাধীনতার 75 বছর উদযাপন করার উদ্যোগ নিয়েছে এবং এই মূল অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে আজাদি কি অমৃত মহোৎসব। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জনের পর আমাদের স্বাধীনতার বয়স এখন 75 বছর। এই দীর্ঘ সময়কালে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির জনগণের চাওয়া পাওয়ার হিসাব নিকাশের পাশাপাশি স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট এবং স্বাধীনতা অর্জন পর্যন্ত বিভিন্ন আর্থ সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। আজকের সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর শশাঙ্ক ঘোষ। স্বাগত ভাষণ রাখেন অধ্যাপক অতুলেশ দাস। সেমিনারে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমৃত কুমার ভট্টাচার্য এবং ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক গুরুদাস চৌধুরী।
বক্তারা ভারত ভাগ এবং স্বাধীনতা অর্জন পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা এবং নেহেরু, গান্ধী, জিন্নার বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করেন। সেমিনারের সমাপ্তি ভাষণে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা শান্তনশ্রী মজুমদার স্বাধীনতার ৭৫ বছর পর প্রাপ্তির নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক সুমন মণ্ডল। সেমিনারে ইতিহাস বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বধূ হত্যার দায়ে এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল পশ্চিম ত্রিপুরা জেলার ফার্স্ট ট্র্যাক কোর্ট। জানা যায় ওই ব্যক্তির নাম রতন দাস। আগামী সোমবার তার সাজার উপর শুনানি হবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী। 2012 সালে বাদারঘাট মাতৃপল্লী এলাকার বাসিন্দা রতন দাসের সাথে বিয়ে হয় তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকার বাসিন্দা সুপ্রিয়া বিশ্বাসের। বিয়ের পর থেকে রতন দাস পণের জন্য সুপ্রিয়া বিশ্বাসের উপর নির্যাতন চালাতে শুরু করে। পরবর্তী সময় 2015 সালে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে সুপ্রিয়া। এই ঘটনার পর স্বামী রতন দাসের বিরুদ্ধে পশ্চিম আগরতলা মহিলা থানার মামলা দায়ের করা হয়। 2015 সালের 30 নভেম্বর মামলার তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট জমা দেন। 2016 সালের 26 সেপ্টেম্বর চার্জ ফ্রেম করা হয়। রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর পশ্চিম জেলার ফার্স্ট ট্র্যাক কোর্টে শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া চলাকালীন সময় মোট 13 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর এদিন আদালত অভিযুক্ত রতন দাসকে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেন। আগামী সোমবার আসামি রতন দাসের সাজার উপর শুনানি হবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী অরবিন্দ দেব। আজকে এডিজে কোর্ট নাম্বার 5, এটা ফার্স্ট ট্র্যাক কোর্ট, মাননীয় বিচারপতি শ্রী ধীমান দেববর্মা মহোদয় রতন দাস এই আসামিকে বধূ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। ঘটনাটা ঘটেছিল 2015 সালে। 2012 সালে সুপ্রিয়া বিশ্বাস তেলিয়ামুড়া কৃষ্ণপুর, সুপ্রিয়া বিশ্বাসের বাড়ি। এই সুপ্রিয়ার সাথে বাদারঘাট মাতৃপল্লী রতন দাসের বিবাহ হয়েছিল। বিয়ের কিছুদিন ভালো করে থাকার পরেই পণের জন্য তার উপরে প্রচণ্ড নির্যাতন হয়েছিল। পরে 2015 সালে এই সুপ্রিয়া মাঝামাঝি 2015 সালে মাঝামাঝি জায়গায় এই সুপ্রিয়া কেরোসিন তেল ডাইলা গায়ে নিজে আগুন দিয়া মারা যায়। এরই পরিপ্রেক্ষিতে আগরতলা পশ্চিম উমেন পিএসে একটা মামলা হয়। মামলা হওয়ার পর পুলিশ এই মামলায় চার্জশিট দেয় গত 30/11/2015 ইংরেজি তারিখ। তারপরে বিবাদীদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয় 26/9/2016-তে। তারপরে কিছু সাক্ষী হয়েছিল, তারপরে সাক্ষীটা ব্রেকআপ হয়ে যায়। আমরা নতুনভাবে যখন সরকার পরিবর্তন হয় আমরা চার্জে আসি, তখন আবার এই কেসগুলি পুনরায় দ্রুততার সাথে আমরা সাক্ষীগুলির সাথে যোগাযোগ করে তাদের সমন দিয়ে আনার ব্যবস্থা করি এবং আদালতে আমরা মূল প্রসিকিউশনের তরফ থেকে মোট 13 জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করি। আদালত বিবাদীদের পক্ষে থেকে কোনো সাক্ষী দেওয়া হয়নি। আদালত উভয় পক্ষে সওয়াল জবাব শুনছেন। শুনিয়া আজকে মাননীয় আদালত রতন দাসকে বধূ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। যে সমস্ত ধারায় দোষী সাব্যস্ত করেন সেগুলি হল 498-এ, 304B অ্যান্ড 306 অফ IPC। এই ধারাগুলিতে উনি দোষী সাব্যস্ত করেন। আগামী সোমবার দিন সেন্টেন্স অফ হিয়ারিং করেন। এই কেসটা তদন্ত করেন রামফাইমলি এবং ডিএসপি কাও তদানীন্তন শ্রীমতী অলিভা দেববর্মা। ওনারা ভালোই তদন্ত করেছেন কেসটা এবং আমরাও সাক্ষীদের আদালতে উপস্থাপন করতে পেরেছি। আমরা এই কেসের ব্যাপারে বিভিন্ন মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন সাইটেশনের উপর আমি প্রসিকিউশনের তরফ থেকে রিলাই করেছিলাম। আদালত আমাদের আর্গুমেন্টের উপর বেস করেছেন এবং আজকে রতন দাস এই যে সুপ্রিয়ার যে স্বামী তাকে দোষী সাব্যস্ত করেছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরার 59 জেলার কৈলাসহরের মহিলা এসপিও এবং ফুটপাতের মহিলা ব্যবসায়ীদের সংবর্ধনা দিল আবহমান সামাজিক সংস্থা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন জনগণ।
নারী দিবস উপলক্ষে কৈলাসহরের আবহমান সামাজিক সংস্থা আবারও এক ব্যতিক্রমী কাজ করে কৈলাসহর শহরে। কৈলাসহর শহরের ফুটপাতে যেসব মহিলারা ব্যবসা করেন সেই সব মহিলাদের এবং যেসব মহিলারা এসপিও হয়ে শহরের যানজট মুক্ত করার জন্য দিবারাত্রি ব্যস্ত থাকেন সেই সব কর্মরত মহিলাদের শুক্রবার রাতে আবহমান সামাজিক সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করে সংস্থার সদস্যরা। সংস্থার পক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা দেবলীনা চক্রবর্তী, সংস্থার সদস্য অমিত চক্রবর্তী, সংস্থার সদস্যা অনুশ্রী মালাকার সহ আরও অনেকেই। সম্মাননা প্রদান শেষে সংস্থার সম্পাদিকা দেবলীনা চক্রবর্তী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন যে আবহমান সামাজিক সংস্থার পক্ষ থেকে এবারই প্রথম এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থায় যেসব মহিলারা প্রতিষ্ঠিত তাদেরকেই সবাই সম্মান জানায়, কিন্তু যেসব মহিলারা পেটের তাগিদে কিংবা সংসারের সকলকে বাঁচাতে জীবনভর সকাল থেকে রাত অবধি লড়াই সংগ্রাম করে যাচ্ছেন সেই সব মহিলাদের খবর কেউ রাখে না। এবছরও নারী দিবস উপলক্ষে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে কেউই এইসব মহিলাদের কথা চিন্তা করেনি। আবহমান সামাজিক সংস্থা ভেবেছিল হয়তোবা এবছর কেউ ওদের কথা চিন্তা করবে, কিন্তু কেউ ওদের কথা চিন্তা না করায় নারী দিবসের 4 দিন পর সংস্থার পক্ষ থেকে এইসব মহিলাদের স্ব ব্যবসা কিংবা কাজের জায়গায় গিয়ে সংস্থার সদস্যরা সম্মাননা প্রদান করেন। আমরা আবহমান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি। আমরা সবসময় দেখি যে যারা প্রতিষ্ঠিত সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে নারী দিবসের সম্মাননাটা দেওয়া হয়। তো আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে যারা সাধারণীরা যারা জীবন যুদ্ধে প্রতি ক্ষেত্রে যেমন রান্নাঘরে যুদ্ধক্ষেত্রে ছাড়াও যারা দৈনন্দিন জীবনে যারা জয়ী তাদেরকে সম্মান জানাতে আমরা কৈলাসহর এই শহর এলাকার মধ্যে সকল অংশের নারীদের আমাদের তরফ থেকে সম্মাননা প্রদান করার চেষ্টা করছি। মূলত কদিন এই কর্মসূচি জারি থাকবে? আজকে এই কর্মসূচি জারি থাকবে। আমরা শহর এলাকার মধ্যে 10-15 জন নারীকে এই সম্মানে ভূষিত করছি। হঠাৎ করে আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মূল লক্ষ্যটা কি? অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল যে এবারে আমরা কোনোবার আন্তর্জাতিক নারী দিবস তেমন করে উদযাপন করিনি, এবারে আমরা করতে চাইছিলাম। তো আমরা ভাবলাম যে সবসময় আমরা দেখছি যে টিভিতে প্রোগ্রামে যারা প্রতিষ্ঠিত তাদেরকে নারী দিবসের সম্মাননাটা দেওয়া হয়, কিন্তু আপনি বলুন আমাদের মারা যদি আমাদেরকে না বানাতেন তাহলে কি আমরা এই জায়গায় আসতে পারতাম না। তাদের অবদানটা একেবারে অনস্বীকার্য থেকে যায়। এজন্য তাদেরকে আলোকিত করার উদ্দেশ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠান। আগামী দিনে এরকম কর্মসূচি কি জারি থাকবে বা আরো অন্য ধরনের? আশা করা যায় যে আগামী দিনে এরকম কর্মসূচি আমরা আরো করতে পারব। আবহমান সামাজিক সংস্থার এই উদ্যোগকে কৈলাসহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা সাধুবাদ জানান। উল্লেখ্য, আবহমান সামাজিক সংস্থা সারা বছরই নানান ব্যতিক্রমী সামাজিক কাজে যুক্ত থাকে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের টিলাবাজার মাঠে অনুষ্ঠিত আব্দুল করিম স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের 5ম দিনের খেলায় 1-0 গোলের ব্যবধানে দারচই এফসিকে হারিয়ে বিজয়ী হয় দামছড়া এফসি। কৈলাসহরের টিলাবাজার মাঠে পুষ্পরাজ ইউথ অর্গানাইজেশনের উদ্যোগে আব্দুল করিম স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের 5ম দিনের খেলায় 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে দামছড়া এফসি। 5ম দিনের খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দারচই এফসি বনাম দামছড়া এফসি। খেলায় বিরতির পূর্বে কোনো দলই গোল করতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধে বিরতির পর 55 মিনিটের মাথায় দামছড়া এফসি দলের 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিঙ্কু মালাকার মাঠ ছাড়ে এবং রিঙ্কু মালাকারের পরিবর্তে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুলাঙ্গ রিয়াং মাঠে উঠে খেলার 76 মিনিটের মাথায় প্রথম গোল করে। খেলায় আর কোনো গোল না হয় দামছড়া এফসি দলের 3 নম্বর জার্সি পরিহিত দুলাঙ্গ রিয়াংয়ের একমাত্র গোলে 1-0 গোলের ব্যবধানে দামছড়া এফসি জয়লাভ করে। খেলায় ম্যাচ পরিচালনা করেন মুজিবুর রহমান তালেব। 5ম দিনের খেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো দলেরই খেলোয়াড়দের হলুদ কার্ড দেখাতে হয়নি ম্যাচ রেফারির। মাঠে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের 6ষ্ঠ দিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন চিনিবাগান একাদশ বনাম টিলাবাজার একাদশ। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। সানাই বাঁশির মধুর সুরে বৃদ্ধ বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক দম্পতি। হিন্দু রীতিনীতি মেনে অগ্নি সাক্ষী রেখে এই বিয়ের অনুষ্ঠানটি হল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার বিলথুই এলাকায়। 70 ঊর্ধ্ব নিরঞ্জন নাথ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 60 ঊর্ধ্ব সুশান্তী নাথের সাথে।
নেট দুনিয়ায় ভাইরাল বিবাহের ছবি। নবদম্পতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন সকলেই। মানব জীবনের জীবন যুদ্ধে একা পথে চলতে গিয়ে জীবনসাথীর প্রয়োজন উপলব্ধি করে জীবনের শেষ বেলাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 70 ঊর্ধ্ব নিরঞ্জন নাথ এবং 60 ঊর্ধ্ব সুশান্তি নাথ। এক নতুন বৈবাহিক জীবনের সূচনা হলো উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথই এলাকায়। যুবরাজনগর ব্লকের অন্তর্গত পশ্চিম তিলতই গ্রামে 70 ঊর্ধ্ব নিরঞ্জন নাথ ফাল্গুন মাসের রাতে বৈবাহিক সংসার জীবন পরিচালনার দায়িত্ব পালন করতে 7 পাকে আবদ্ধ হন। যৌবনে বিয়েতে রাজি হননি। সময়ের নিয়মে উনি এখন 70 ঊর্ধ্ব। বর্তমানে একাকিত্ব জীবন ওনাকে ঘিরে ধরেছিল। উপলব্ধি করতে পেরেছেন যে মানব জীবন অতিবাহিত করতে জীবনসঙ্গীর বিশেষ প্রয়োজন। তাই কিছুদিন থেকে উনি চাইছিলেন উপযুক্ত একজন জীবন সঙ্গিনীকে নিয়ে ঘর বাঁধবেন। এই আশায় নিকট আত্মীয় পরিজনদের জানালেন মনের কথা। সেই অনুযায়ী আত্মীয় পরিজনরা শুরু করলেন পাত্রীর খোঁজ। পাশের গ্রাম পানিসাগর ব্লকের অধীন তিলতই গ্রামে ওনার জন্য যোগ্য পাত্রী 60 ঊর্ধ্ব সুশান্তি নাথ ঠিক এমনিভাবে পারিবারিক দায়িত্ববোধকে পালন করে উপযুক্ত সময়ে বিয়ের পিড়িতে বসেননি। 2 পঞ্চায়েত মুরব্বীর আলাপচারিতায় উঠে আসে দুজনের কথা। শুরু হয় দেখা দেখি। বিয়ের কথা পাকা হলো। ধর্মীয় রীতিনীতি মেনে সামাজিক প্রথা ও নিয়ম অনুসারে মঙ্গলাচরণ ও বিবাহের দিন ধার্য হলো। 2 গ্রামের ব্যাপক অংশের মানুষজনের উপস্থিতিতে উভয় পক্ষের ব্যবস্থাপনায় কন্যালয়ে দুজনে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তারপরই নেট দুনিয়ায় ভাইরাল হতে শুরু হয় এই নবদম্পতির বিবাহের ছবি। নবদম্পতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে সকলেই। উনি আমার দিদি, স্বাভাবিক কারণ ওনার যে স্বামী হতে চলছে উনি আমার জামাইবু। এই বয়সে ওনারা যে উদ্যোগ নিয়েছে উভয়ের মতামতের কারণেই বা মতামতের মধ্য দিয়ে এই বিবাহটা অনুষ্ঠিত হতে চলছে। এই বয়সে ওনারা যে উদ্যোগ নিয়েছেন, যে এইভাবে একটা শুভ উদ্যোগ নিয়েছেন এবং এই যে বিবাহ অনুষ্ঠানটা ওনাদের মতামতের ভিত্তিতে হচ্ছে, এটার জন্য আমি ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। এবং আমি সমাজকেও বলতে চাই যে সমাজের প্রত্যেকটি মানুষ যে কোনো বয়সে যে কোনো কারণে হয়তো সঠিক সময়ে সঠিক হয়তো তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, কিন্তু যে কোনো সময় এই ধরনের উদ্যোগ নিলে সেটা কিন্তু সমাজে অবৈধ কোনো কাজ নয়, এটা কিন্তু একটা বৈধ কাজ। এবং তাদের যে পরবর্তী জীবনটা, আমার মনে হয় দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখী অতিবাহিত হবে, এটা আমার বিশ্বাস। তাই যে কোনো বয়সে যে কোনো সময়ে যে কোনো ব্যক্তি বা যে কোনো মনে করেন পুরুষ হোক মহিলা হোক এই ধরনের উদ্যোগ নিতে পারে, সেটা কিন্তু গ্রহণযোগ্য সমাজের মধ্যে, এটাই আমি বলতে চাই। আজকে আমরা উপস্থিত আছি এখানে একটা বিয়ের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটা মূলত পক্ষে বয়স উত্তীর্ণ একজন আমার এলাকার এক বোনের বিয়ে। তো সাধারণত যে বয়সে বিয়ে হওয়ার কথা এই বয়সটুকু ওনার পেরিয়ে যাওয়ার পরও যে কোনো কারণবশত সময় মতো বিয়ে হয়নি। তো আজকে ঠিক এরকমই আমাদের পার্শ্ববর্তী পশ্চিম তিলতই গ্রামের বাসিন্দা, ওনারও ঠিক সেইভাবেই কোনো পরিস্থিতিজনিত কারণে ওনারও সময়মতো বিয়ে হয়নি। প্রায় 50 থেকে 60-এর মাঝামাঝি বয়স হবে ওনারও। তো দুটি জীবনই এভাবে ছিল। আজকে দুটা অগোছালো জীবন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই বিবাহ বন্ধনের মধ্য দিয়ে তারা এক জায়গায় মিলিত হলেন এবং নতুনভাবে তারা জীবন শুরু করলেন। আমার আশা থাকবে এই সমাজের প্রতি যে বয়স যাই হোক না কেন, এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বয়স কোনো বাধার বিষয় হতে পারে না। সামাজিকভাবে বা পারিবারিক বিভিন্ন সমস্যা থাকতেই পারে, সমস্যার কারণে অনেক সময় মতো অনেকেরই বিয়ে হয় না বা করে ওঠা সম্ভব হয় না। কিন্তু বয়স যাই হোক না কেন, বিবাহের ক্ষেত্রে একটা না একটা সময় এসে
এই জায়গায় মিলিত হওয়া যায় এরকম একটা মেসেজ আজকে গোটা সমাজের কাছে, আমাদের রাজ্য, আমাদের দেশের সমস্ত মানুষের কাছে আজকে এই বিয়ের থেকে একটা বার্তা যাবে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।